আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ এতদিন অনেক কিছু আপনাদের উপর দিয়ে গেছে লাস্ট 2-3 দিন ধরে। এখন আসলেই হচ্ছে গিয়ে পড়ালেখার সময়, আর বিশেষ করে যাদের পরীক্ষা পিছাই ছিল মানে চট্টগ্রাম বোর্ডের, তারা কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবে হোপফুলি, রাইট? সো এখন মেইন কথায় আসি, আপনারা কেমিস্ট্রির প্রিপারেশনটা কিভাবে নেবেন ফার্স্ট পেপারের, ওইটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো আমি খুব বেশি পেঁচাবো না, ডিরেক্টলি মেইন পয়েন্টে ঢুকে যাচ্ছি। আমি নিজের হাতে সব কিছু একদম সুন্দর করে লিখছি, একটু আগে নিজের হাতে লিখছি, ওইটাই আপনাদেরকে এখন শেয়ার করব। অ্যান্ড দেখেন, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। প্রশ্ন সহজ হতে পারে, প্রশ্ন কঠিন হতে পারে। আমাকে কালো কালো দেখাচ্ছে নাকি? আচ্ছা, প্রশ্ন সহজ হতে পারে, প্রশ্ন কঠিন হতে পারে, যেটাই হোক, যেটাই হোক, আপনি আরামসে যাতে করে 5টা সৃজনশীল অ্যান্সার করে দিয়ে আসতে পারেন, ওইটার জন্য যা যা পড়তে হবে ভাইয়া এই ক্লাসে আপনাকে বলবো। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আশা করতেছি এর চেয়ে বাইরে থেকে প্রশ্ন দেওয়ার সুযোগ নাই তাদের। ঠিক আছে? আচ্ছা আসা, একদম প্রথমে গুণগত রসায়ন দিয়ে ভাইয়া স্টার্ট করব, কেমন? আমি একদম সুন্দর করে লিখে নিয়ে আসছি, এই জায়গায় লেখা আছে। দেখেন, গুণগত রসায়নের ক্ষেত্রে জিনিসটা প্রেডিক্টেবল যে ভাইয়া আমি গুণগত রসায়ন থেকে কয়টা সৃজনশীল পাবো। আপনি মোটামুটি শিওর থাকেন গুণগত রসায়ন থেকে তারা 2টা দিবেই, আর যদি 2টা নাও দেয় 2.5টা দিবে, 1.5টা দিবে। তারা করলে এতটুকুই করবে কঠিন। মানে কঠিন করবে মানে কি জানেন? এক্সপেকটেশনের বাইরে কাজ কাজ করা মানে কঠিন করা। আমি চাচ্ছি 2টা সৃজনশীল, সে যদি 2.5টা দেয় আমার কাছে কোশ্চেন কঠিন লাগবে, সে যদি 1.5টা দেয় কোশ্চেন কঠিন লাগবে। ব্যাপারটা এরকম। আচ্ছা আসেন তো একদম সহজ সেটটা নিয়ে প্রথমে কথা বলি। সেটা হচ্ছে ওই যে কোয়ান্টাম সংখ্যা, আপনারা চিনেন। আপনাকে এন এল এম এস দিয়ে বলবে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করো। পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এই জায়গা থেকে গঘয় প্রশ্ন করে। যেটা আপনারা স্কিপ করে যান সেটা হচ্ছে এই টপিকটা। রাদারফোর্ডের পরমাণু মডেল বোরের পরমাণু মডেলের তুলনা করতে বলবে, বা বলবে স্বীকার্য সীমাবদ্ধতা নিয়ে ব্যাখ্যা করো, আলোচনা করো তাদের তাদের মধ্যে কে ভালো কে খারাপ। ব্যাপারটা এরকম। সো অবশ্যই বোর পরমাণু মডেল ভালো রাদারফোর্ড পরমাণু মডেলের চেয়ে, এটা আপনারা অনেকে স্কিপ করে যান, বাট এই প্রশ্নটা মাঝে মাঝে দিয়ে দেয়। সো এটা ভুলেও কি করা যাবে না, স্কিপ করা যাবে না। সো এই সহজ সেট মনে করতেছি, এই সহজ সেটটা তারা স্কিপ করবে, দিল না, তখন কি করব? তখন কি করব? আসেন, তখন আমরা সেট টুতে যাব। সেট টু ভাই, সেট টু সুপার ইম্পর্টেন্ট, মানে সেট টু দিবেই, সেট টু দিবেই, মানে সেট টু দিতে তারা বাধ্য, আসলে সেট টু দিবেই। আয়ন শনাক্তকরণ ভাই মাস্ট, মানে মাস্ট। এখন আমি আরো একটু ক্লিয়ার করে দেই, ফেরাস ফেরিক, কপার, আচ্ছা এই জায়গায় আর বাড়াবো না, অ্যামোনিয়া, ক্লোরাইড, সালফেট, এই 6টা আপনাকে মাস্ট পড়ে যাইতে হবে। ফেরাস ফেরিক কপার 2+, অ্যামোনিয়া, ক্লোরাইড আয়ন আর সালফেট আয়ন, এগুলো আপনাকে পড়ে যেতে হবে। কথা বোঝা গেছে? সো অ্যামোনিয়া না, সরি, অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ অ্যামোনিয়াম আয়ন, সরি, মানে নেসলার বিকারক যেটা আর কি। তো এই আয়ন শনাক্তকরণ আপনাকে পড়ে যাইতেই হবে। এবার রিডবার্গ ধ্রুবক থেকে আমরা যে ওই যে 1/λ আর এইচ 1/n1² 1/n2², এই সূত্র দিয়ে যে ম্যাথ করি, এই ম্যাথ থেকে ল্যামডা বের করতে দিবে। এখন যদি সে প্রশ্ন কঠিন করতে চায়, তখন সে কি বলবে? ই ম্যাক্সিমাম বের করো বা ই মিনিমাম বের করো। ওই যে আপনাকে বলবে, তখন আপনি কি, যদি ই ম্যাক্সিমাম বের করতে বলে আপনি ল্যামডা মিনিমাম দিয়ে কাজ করবেন, ই মিনিমাম বের করতে বললে আপনি ল্যামডা ম্যাক্সিমাম দিয়ে কাজ করবেন। এতটুকুই তারা সর্বোচ্চ চেঞ্জ করে দিবে। বা বলতে পারে ডেল ই বের করো, শক্তির পার্থক্য 1 নাম্বার থেকে 3 নাম্বারে লাভ দিছে, ডেল ই কি হবে? 3 নাম্বার থেকে 1 নাম্বারে লাভ দিছে, ডেল ই কি হবে? ওই যে এইচ সি বাই ল্যামডা, ওই যে বাই ল্যামডা মানে কি 1/λ, ওই 1/λ হিসাবটা করে দিবেন। সর্বোচ্চ এই চেঞ্জটা আসতে পারে। এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি সেট টুটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট। আয়ার ইউভি রশ্মির ভূমিকা, এখান থেকে একটা প্রশ্ন দিবেই। আপনি লিখে রাখেন যে এনাম ভাই বলছে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ভুল বশত স্কিপ করা যাবে না। কথা বোঝা গেছে কিনা? ভুল বশত স্কিপ করা যাবে না, স্কিপ করার কোনো সুযোগই নেই। ওকে, ওকে, একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু আইএসওটা একটু বাড়াই দিতে, আমাকে একটু সুন্দর লাগবে। বোঝা গেছে কিনা? মানে আয়ার ইউভি রশ্মির ভূমিকা এটা আপনাকে দিতেই হবে। এরপরে আসেন, সরি, এরপরে কি? এরপর হচ্ছে সেট থ্রি ভাই। সেট থ্রি
সেট থ্রির মধ্যে তারা চেঞ্জ করতে পারে, বুঝছেন? সেট থ্রির মধ্যে তারা চেঞ্জ আনতে পারে। চেঞ্জ আনতে পারে বলতে কিরকম চেঞ্জ আনবে আমি আপনাকে বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়েন। আমরা সবসময় দেখি যে ভাই দ্রাব্যতার গুণফল দিয়ে দেয়, দ্রাব্যতা দিয়ে দেয়, এস বের করতে বলে কেএসপি দিয়ে দেয়, বা কেএসপি দিয়ে দিবে এস বের করতে বলবে। মানে ওই যে আপনার 4s³ 27s⁴, 108 s⁵, মানে বুঝছেনই তো। মানে কেএসপি দিয়ে দিবে এস বের করতে বলবে, এস দিয়ে দিবে কেএসপি বের করতে বলবে। এটা খুবই বেসিক একটা প্রবলেম। নর্মালি এটা দিত আগে, এখন মনে করেন দিবে না, মনে করেন দিবে না। তখন তারা কি করবে? তখন এই যে তারা এই জায়গা থেকে প্রশ্ন করবে, ওই যে টেম্পারেচার বাড়াইলে কতটুকু দ্রব এখানে অ্যাড করতে হবে, টেম্পারেচার কমাইলে কতটুকু দ্রব অধক্ষিপ্ত হবে, এই জিনিসটা এখান থেকে একটা ম্যাথ দিয়ে দিবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে অধক্ষেপ সংক্রান্ত দেখেন আজীবন অধক্ষেপ থেকে একটা প্রশ্নই আসছে, অধক্ষেপ পড়বে কিনা। বাট যদি প্রশ্ন তারা কঠিন করে, তারা কি করবে? তারা বলবে কি, অধক্ষেপ যে পড়ছে ওই অধক্ষেপের ভরটা নির্ণয় করো। অধক্ষেপ যে পড়ছে দুইটা দুইটা অ্যানায়ন দিয়ে দিবে বা দুইটা ক্যাটায়ন দিয়ে দিবে, বলবে কার অধক্ষেপটা আগে পড়বে, কারটা আগে পড়বে। মানে এই দুইটা প্রশ্নে তারা চেঞ্জ আনতে পারে, অধক্ষেপ পড়বে কিনা। যদি নাও দেয়, তারা ভর কত আর কে আগে পড়বে এরকম প্রশ্ন দিতে পারে। এই প্রশ্নগুলো কই পাবেন? এই প্রশ্নগুলো আপনার গুহ স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, বা আমি করাবো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা আসেন, এরপরে যদি আমি বলি সময়ায়ন প্রভাব তো আছেই, সময়ায়ন প্রভাব থেকে আসার চান্স ভালোই আছে, করে যেতে পারেন। আচ্ছা এইখানে একটা জিনিস একটু লিখে ফেলেন, যেটা ভাইয়া মাত্র মনে পড়লো, সেটা হচ্ছে গ্লুবার লবণ। আচ্ছা আমি ডিরেক্টলি এই জায়গা থেকে ইয়াই না লিখি, হ্যাঁ, কালারটা মিলবে। গ্লোবাল লবণের একটা গ্রাফ আছে তাই না, সোডিয়াম সালফেট দশন ও পানি, ওই গ্লোবাল লবণের গ্রাফটা পড়ে যায়, হেল্প করবে গ্লোবাল লবণের গ্রাফটা। ক্লিয়ার? আচ্ছা আসেন এবার সেট 4টা একটু আনকমন সেট, যদি প্রশ্ন কঠিন করে তখন এই সেট থেকে কাজে লাগবে। আমি বলবো স্কিপ করেন না, স্কিপ করে যাওয়ার কোনো কারণ নাই, পড়ে যায়েন। দ্রাবক নিষ্কাশনের শুধু এই সূত্রটা পড়ে যায়েন, একটা সূত্রটা পড়া দুইটা ম্যাথ করবেন। এই যে একবার সূত্রটা পড়বেন, দুইটা ম্যাথ করবেন। এন হচ্ছে নিষ্কাশন সংখ্যা, ডাব্লিউ হচ্ছে ইনিশিয়াল ভর, ভি হচ্ছে কত আয়তন মিক্স করা হয়েছে, কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক। সো এই সূত্রের দুইটা ম্যাথ করে যান, দুইটা ম্যাথ গুনে গুনে দুইটা ম্যাথ করে যাবেন। পেপার ক্রোমোটোগ্রাফিটা আসার চান্স আছে, পেপার ক্রোমোটোগ্রাফির বাংলাটা একটু পড়ে যাবেন। আর এই যে এইটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের সূত্রগুলো আছে না, মানে বেগ, ব্যাসার্ধ, শক্তির যে সূত্রগুলো এপসাইলন দিয়ে যে করছেন, ওই এপসাইলনের সূত্রগুলাই সিজিএস ফরম্যাটে লেখা আছে। সো এইখান থেকে যদি ম্যাথ আসে, আপনি যাতে না আটকান, লাস্টবার কিন্তু এইখান থেকে আসছে। ওই যে বলছে কতবার ঘুরবে, কতবার আবর্তন করবে, কত সেকেন্ড পর পর আবর্তন করবে, আবর্তন সংখ্যা জিজ্ঞাসা করছে। মানে কি আপনার ওই পরিধি বাই ব্যাসার্ধ ওইটা দিয়ে করতে হবে, তাই না? সো ভুলেও কি করা যাবে না, স্কিপ করা যাবে না, এই সূত্রগুলো একবার দেখে যাইতে হবে। শেষ গুণগত রসায়ন থেকে এর চেয়ে বেশি আর কিছু পড়ার দরকার নেই আপনার। আমি যে 4টা সেট নিয়ে কথা বলছি, এই 4টা সেট আপনি টাচ করে যাবেন, মিনিমাম 3টা আপনার পড়ে যাইতে হবে, 3টা সেট মিনিমাম আপনার পড়ে যাইতে হবে, নাহলে আপনি একটা সৃজনশীল কমন পাবেন না। কথা বোঝা গেছে? সহজ খারাপ মানে ভালো খারাপ মিলে আমি কথাগুলো বলে দিলাম। ক্লিয়ার? আসেন আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটাতে মুভ করি। আসেন ভাইয়া সুন্দর করে সব লিখে রাখছি, আমি এই পিডিএফটা আপনাকে দিয়ে দিব, টেনশন নাই। আসেন এই যে ব্লক কেমিস্ট্রির আন্ডারে যতগুলো প্রশ্ন আছে, একটা প্রশ্ন যাতে স্কিপ না হয়। কেন? আমি প্রশ্নগুলো লিখে রাখছি এখানে, প্রশ্নগুলো দেওয়া আছে, এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো তো ইজি প্রশ্ন, সোডিয়ামকে কেন ক্যারোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, এগুলো ইজি প্রশ্ন। এই যে দেখেন, যদি একটা টিচার কঠিন প্রশ্ন করতে চায়, তখন কিন্তু সেই যে এই জায়গা থেকে প্রশ্ন করবে। ম্যাগনেসিয়াম ধাতুকে নাইট্রোজেন সহ উত্তপ্ত করলে কি ঘটে? ওই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে অ্যামোনিয়া তৈরি হয়। তারপর এই যে ক্যালসিয়াম থেকে কার্বনের সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়, এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ক্লিয়ার কিনা? তারপরে অ্যালুমিনা উভধর্মী পদার্থ, ভাই এইটা যে কত ইম্পর্টেন্ট ভাই, বিশ্বাস করেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়ামকে দরকার নাই, এগুলো দরকার নেই। যে CCl4 আদ্র বিশ্লেষিত হয়, হয় না, SiCl4 হয় কেন? সুপার ইম্পর্টেন্ট।
SnO2 একটু উভধর্মী অক্সাইড, ভালো ইম্পর্টেন্ট। পিবিও দরকার নেই, ক্লোরিনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া, এইটা ইম্পর্টেন্ট। NCl3 আদ্র বিশ্লেষিত হয় না হলেও NF3 হয় না কেন? PCl3 দরকার নাই আপাতত, সরি। তারপরে এই যে PH3 অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী, ব্যাখ্যা করো, এটা সুপার ইম্পর্টেন্ট। H2O তরল, H2S গ্যাস, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো একটু স্কিপ করা যাবে না। তারপরে এই যে পানি উভধর্মী অক্সাইড, এটা এত বেশি আসে না। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা একটু পড়ে যায়, অসামঞ্জস্যতা বিক্রিয়াটা একটু পড়ে যায়, মানে এইগুলো আসলে স্কিপ করা যাবে না, একদম স্কিপ করা যাবে না। তারপর মনোযোগ দিয়েন, এগুলো স্কিপ করা যাবে না, কেমন? স্কিপ করা গেলে আমি নিজেই বলতাম ভাই স্কিপ করেন। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন নাই, আমি ওই প্রশ্নটা একটু আইনা দিই আপনাকে, ওই প্রশ্নটা একটু লিখেই দিই। এখানে একটা প্রশ্ন নাই, সেটা কি বলেন তো? ওই যে AlCl3 ডাইমার গঠন করে, এই প্রশ্নটা ওই যে ওই জায়গায় নাই, ডাইমার গঠন করে কেন, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন নাই, আরেকটা প্রশ্ন নাই, কোনটা? ওইটা একটু বলে দিই। আরেকটা প্রশ্ন হচ্ছে দৈত্যাকার অণু, সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু কেন? আমি কিন্তু সামনে বইটা রাইখা কোনো কোশ্চেন স্কিপ না করা ট্রাই করছি, কারণ ম্যাক্সিমাম জায়গা থেকে প্রশ্ন দিবে। যেমন এই যে দেখেন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন। এই যে এটা গত বছর দিছে, NO2 কে কেন মিশ্র অ্যানহাইড্রাইড বলা হয়? NO2 থেকে নাইট্রাস অ্যাসিডও তৈরি হয়, নাইট্রিক অ্যাসিডও তৈরি হয়, এই জন্য NO2 কে মিশ্র অ্যানহাইড্রাইড বলা হয়। এটা আপনার না জানেন, মানে আপনি যদি না পড়েন এটা জীবনে অ্যান্সার করতে পারবেন? তারপরে গ্রুপ 18, মানে ওই যে আর্গন ক্ল্যাথ্রেট যৌগ গঠন করে। তারপরে জেনন F2, জেনন F4, জেনন F6, এদের গঠন, এদের স্ট্রাকচার, বিকৃত অষ্টতলকীয়, সমতুলীয় বর্গাকার বা সরল রৈখিক, এই জিনিসগুলো স্ট্রাকচার জেনে যাইতে হবে। তারপরে 3D মৌলসমূহের গ্রাফ, এটা কিন্তু ব্যতিক্রম গ্রাফটা, বুঝছেন? আমি একটু বইটা দেখাই আপনাকে, এটা কোন গ্রাফ ওইটা একটু দেখাই দিচ্ছি তাহলে আপনার জন্য। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে জেনন F2, জেনন F4, জেনন F6, এই যে দেখেন জেনন F2, জেনন F4, জেনন F6, এই জায়গাটা পড়ে যেতে হবে। কেন? কারণ প্রশ্ন দিয়ে দিচ্ছে, গত বছর প্রশ্ন দিছে, গত বছর প্রশ্ন দিছে, তার মানে কি স্কিপ করার কোনো জায়গা আছে না? এই যে দেখেন ভাইয়া কিন্তু এটার কথা বলছে, এই যে দেখেন 3D, এই যে 3D মৌলসমূহের গলনাঙ্ক, এই যে 3D মৌলসমূহের গলনাঙ্ক, এই গ্রাফটা ইম্পর্ট্যান্ট, এই গ্রাফ থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপরে আসেন, আমরা কোন জায়গায় জানিয়েছিলাম? ও সরি, এক সেকেন্ড, এই যে এটাতে ছিলাম। তারপরে এই যে জটিল যৌগের সংকরায়ন, কোন সংকরায়নগুলো পড়বেন ওইগুলো বলে দিছি। টেট্রামিন কপার সালফেট পড়ে যেতে হবে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। তারপরে এই যে আপনার পেন্টাকার্বনিল আয়রনেরটা, টেট্রাক্লোরোনিকেলেরটা, টেট্রাসায়ানোনিকেলেরটা, এই জিনিসগুলো পড়ে যেতে হবে। এইগুলো না পড়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না, কারণ এইসব জায়গা থেকে প্রশ্ন আপনাকে দিবে। মানে ওদের গঠন দিতে হবে, কিভাবে লিখবেন, লিখবেন কিভাবে, এই যে লিখবেন কিভাবে ভাইয়া দেখাই দিচ্ছি। লিখবেন কিভাবে, এই যে এই জায়গায় আপনি তো টেস্ট পেপার থাকবেই আপনার কাছে, টেস্ট পেপার থাকবেই, এই যে সরি, এটা না, আমরা কি স্কিপ মানে চলে আসছি ওই জায়গা থেকে? না, আছে 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 আছে, সামনে আছে। মানে কোনটার কথা বলা হয়েছে? এই যে দেখেন, এই যে এই যে আপনি অলরেডি বুঝে গেছেন, মানে আমি যে বলে দিছি এখন আপনি বুঝবেন হয়তো। এই যে এটা মানে কি দেখো, D2sp3, এই যে অষ্টতলকীয়, এটা হচ্ছে ফেরোসায়ানাইড, Fe2+ যেটা ফেরিসায়ানাইডও এটা, বাট এখানে একটা বিজোড় ইলেকট্রন থাকবে আর কি। বুঝা গেছে কিনা? সো এই যে এই জিনিসগুলো কিন্তু আপনাকে উল্লেখ করে অ্যান্সার করতে হবে। এখন অ্যান্সার কেমনি করবেন, এর একটা টেস্ট পেপার খুলবেন, টেস্ট পেপার খুললেই দেখবেন জিনিসটা আরো ক্লিয়ার লাগবে। কথা বুঝে আসছে? তারপরে এবার সরি, বারবার মিস করতেছি, এই যে রঙিন যৌগ গঠন করে কেন, রঙিন যৌগের ব্যাখ্যাটা কোনটা? এই যে রঙিন যৌগের ব্যাখ্যা হচ্ছে এটা, এই যে মাত্র মাত্র ফালায় আসলাম, এই যে দেখেন, এই যে দেখেন, এই জায়গায় যে CFSE ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এই জায়গায় আপনার কি বলে এটাকে, টেট্রাহেড্রাল ফিল্ড আছে আর অক্টাহেড্রাল ফিল্ড আছে। অক্টাহেড্রাল ফিল্ড থেকেই প্রশ্ন আসবে, টেট্রাহেড্রাল ফিল্ড থেকে আপনার প্রশ্ন আসবে না, অক্টাহেড্রাল ফিল্ড থেকে প্রশ্ন আসবে। এই যে কথা বোঝা গেছে? এই যে ওরা যে স্প্লিট করছে, উপরে হচ্ছে কি আপনার ইজি, নিচে T2G, যারা ক্লাস করছেন বা যারা পড়ছেন এগুলো আপনারা জানেন। মানে এই যে 3D সমশক্তি স্তরের অরবিটালটা স্প্লিট করবে, নন ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা, শক্তির পার্থক্যের জন্য ল্যামডা থাকবে, আর কিছু ল্যামডা শোষিত হবে, কিছু ল্যামডা বের হয়ে যাবে। যেই ল্যামডাটা বের হয়ে যাবে ওই ল্যামডাটাই আমাদের চোখে কালার তৈরি করবে। ব্যাপারটা বোঝা গেছে? শেষ, সিম্পল কথাবার্তা।
সো আপনাকে এগুলো আর কি না পড়ে গেলে আপনি পারবেন জীবনে? পারবেন না। সো আপনাকে এগুলো পড়ে যেতে হবে ভাই, খুবই খুবই মানে খুবই ক্রিটিক্যাল জিনিস। আমি জানি একটু কঠিন হয়ে যাবে, বাট পড়ে যেতে হবে। এরপর আসেন, এরপরে ভাইয়া ফাজানের নীতি থেকে আগে প্রশ্ন আসতো, এবার দিবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না, যদি দেয় আলহামদুলিল্লাহ। বাট ফাজানের নীতি থেকে কিন্তু এমসিকিউ রেডি, মানে এমসিকিউ আসবেই। মানে ওই যে কে আয়নিক, কে দ্রব, কার দ্রাব্যতা বেশি হবে দুইটা যৌগের মধ্যে, সমযোজী যৌগ, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটাকে বলে, পোলার আয়নের ব্যাপারটা ফাজানের নীতি থেকে আগে প্রশ্ন আসতো। সো এখনো আসার চান্স আছে। মানে মোরওভার কোনটা আসবে, NaCl, AlCl3, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওইটা দিয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার সংকরায়ন। সংকরায়ন পড়লে শেষ হবে না, বাট সংকরায়ন বুঝে পড়তে হবে। এখানে খেলাটা হচ্ছে সিকিউর জন্য, তাই না? তো আপনি কি পড়বেন, ওই যে মিথেন অ্যামোনিয়া পানির বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জটা কেন হয়, ভিএসি পেয়ার থিওরি, রাইট? এখন প্রশ্নটা তারা এমন ভাবে করলো, তারা বলল অ্যামোনিয়া আর NF3-র অ্যাঙ্গেল চেঞ্জ হয় কেন, অ্যামোনিয়ারটা 160 ডিগ্রি, NF3-টা 102.5 ডিগ্রি কেন, বা অ্যামোনিয়ারটা 160 ডিগ্রি, PH3-টা আপনার কত 94 ডিগ্রি কেন, বলতেই পারে। বললো H2O-টা 104.5 ডিগ্রি, H2S-টা 92 ডিগ্রি কেন। ব্যাপারটা বুঝছেন? মানে এই তিনটা দিয়ে প্রশ্ন করতে পারে, প্রশ্নটা এই তিনটা দিয়েও হতে পারে, অথবা এই যে এই দুইটা দিয়েও হতে পারে, এই তিনটা দিয়েও হতে পারে। ক্লিয়ার? সো এই যে ভিএসিপিআর থিওরি, এই জায়গা থেকে আপনাকে কিন্তু পড়ে যাইতে হবে। এরপরে বুঝছেন ইথিন, ইথাইন মানে অ্যাসিটিলিন, যেটা ইথিন ইথাইনের স্ট্রাকচার মানে sp2sp, PCl5টা আসে, PCl5টা থেকে প্রশ্ন দিতে পারে, শঙ্করায়নের প্রশ্নটা দিতে পারে, মানে স্ট্রাকচারটা ওই যে ত্রিকোণাকার দ্বিপিরামিড। হ্যাঁ, এই যে এটা, এই যে জায়গায় ক্লোরিন গুলা দিয়ে দিবেন, ক্লোরিনে কিন্তু পি, হ্যাঁ ক্লোরিনে কি, ক্লোরিন হচ্ছে পি। এই যে এরকম করে চিত্রটা আইকা দিবেন, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তারপরে BeCl2 এটা কি সরলরৈখিক, এই যে BeCl2 এটা কি হবে সরলরৈখিক। মানে এই চিত্রগুলা দেখবেন, টেস্ট পেপার খুললে দেখবেন কি আগে আসতো। সো আগে যেহেতু আসতো, এগুলার চেয়ে বাইরে এত বেশি আসবে না, এত কঠিন করবে না। কার্বন ডাইঅক্সাইড আসে না তেমন একটা, BF3টা কিন্তু দিবে। BF3-ও সেম, এই যে BF3, এই যে BF3, বুঝা গেছে কিনা? সো এই জিনিসটা আপনাকে কিন্তু করে যেতে হবে, বুঝা গেছে? তারপরে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব বলতে কি, মানব জীবনে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, ভাই হাইড্রোজেন বন্ধন না হইলে ডিএনএ হইতো না, তাহলে আমরা থাকতাম না, মরে যেতাম। হাইড্রোজেন বন্ধনের কারণে পানি তরল, এইটা সেটা কয়ে কয়ে পৃষ্ঠাটা ভরাই দিয়ে আসবেন। ব্যাপারটা বোঝা গেছে? হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা পড়ে যায় না, পড়া যায় না। এরপর মাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। মানে সিম্পল কথা হচ্ছে পর্যায়ে 2 আর 3 পড়বেন, এই বাইরে কোনোটা পড়ার দরকার নেই, গ্রাফ সহ পড়তে হবে, এইটা ইম্পর্টেন্ট। গ্রাফ কোনটা বলেন তো, গ্রাফ কোনটা আমি একটু দেখাই দিই। মনে করেন হচ্ছে গিয়ে একবারে ডিরেক্টলি গুগলে চলে যাই, হ্যাঁ এক সেকেন্ড, আয়োনাইজেশন এনার্জির গ্রাফ, আয়োনাইজেশন এনার্জির গ্রাফ, এই যে দেখেন, এই যে সুন্দর সুন্দর চিত্রটা কই, সুন্দর চিত্রটা কই, আমি আপনার একটু বুঝাই দিই। মানে এখন তো আর পড়াইতে আসি নাই, এখন আসছে কি আপনারা জিনিসটা বুঝাই দিতে। এই যে এই যে এই গ্রাফটা, তুরি, এই যে এই গ্রাফটা খুব মনোযোগ দিয়েন, বুঝাই। দেখেন লিথিয়াম থেকে বেরিলিয়ামেরটা বেশি, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনের কম। কেন? ওই যে বেরিলিয়াম বেশি স্টেবল। আবার বোরন থেকে কার্বন বেশি, নাইট্রোজেন বেশি, কিন্তু আবার অক্সিজেন নিচে নেমে গেছে। কেন? ওই যে অক্সিজেন মোর স্টেবল, নাইট্রোজেন মোর স্টেবল। কেন? 2p3, এটা 2p3 আর এটা 2p4, তাই না? নাইট্রোজেন বেশি স্টেবল। তো এই যে গ্রাফটা, যে এই গ্রাফটা ইম্পর্টেন্ট। আবার দেখেন সেম জিনিসটা, এই যে বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে যেটা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা, নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে যেটা, ফসফরাস সালফারের ক্ষেত্রে সেটা, তাই না? তার মানে এই যে দেখেন, এই যে কমে যাচ্ছে, আবার যে এই যে কমে যাচ্ছে, এই যে কমে যে যাওয়াটা, এটা আপনারে ওরা গ্রাফ দিয়ে দিতে পারে বা আপনার থেকে গ্রাফটা চাইতে পারে। আমরা সিনারিটা কঠিন ধরি, সিনারিটা কঠিন হইলে কি হবে, ওরা আপনার থেকে গ্রাফটা দেখতে চাইবে। সো তখন কিন্তু আপনি এই গ্রাফটা দিয়ে দিবেন। এটা একটু বুঝে যায়, বুঝছেন? এটা একটু বুঝে যায়। কই গেল? হুম, ইলেকট্রন শক্তির প্রশ্ন কোনটা? ওই যে বলেন তো, ক্লোরিনেরটা কেন ফ্লোরিনের চেয়ে বেশি হয়?
ক্লোরিনেটটা কেন ফ্লোরিনেটটার থেকে বেশি হয়। গ্রুপ 17টাও পড়ে যায়, দরকার নেই। গ্রুপ 16টা পড়ার দরকার নেই, 17 থেকেই আসে, মানে ফ্লোরিন আর ক্লোরিনেটটা। আকার থেকে পড়ার কোনো দরকার নাই ভাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি লিখতে ভুলে গেছি ভাই, সরি। ঠিক আছে, লিখতে ভুলে গেছি, সরি, এক সেকেন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে, মানে বুঝছেন, এত বড় একটা চ্যাপ্টার অক্সাইড, হ্যাঁ, অক্সাইডের ধর্ম বিক্রিয়া, অক্সাইডের ধর্ম বিক্রিয়া। এখন অক্সাইডের ধর্ম বিক্রিয়া থেকে কেমন প্রশ্ন আসবে এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনি জিনিসটা বুঝে যাবেন। মানে লেটস সে আপনাকে বলে দিল যে ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইড, এখন এটা যে উভধর্মী অক্সাইড, এটা আপনাকে বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে হবে। ও উভধর্মী অক্সাইড মানে কি, ও HCl এর সাথেও বিক্রিয়া দিবে ভাইয়া, ও আবার NaOH এর সাথেও বিক্রিয়া দিবে। কার্বন ডাই অক্সাইড যে অ্যাসিডিক অক্সাইড, ও পানির সাথে বিক্রিয়া করে কি বানাবে, কার্বনিক অ্যাসিড বানাবে। বা লেটস সে সালফার ডাই অক্সাইড যে অ্যাসিডিক অক্সাইড, ও পানির সাথে বিক্রিয়া করে কি বানাবে, ও সালফিউরাস অ্যাসিড বানাবে। তো এই যে অক্সাইডের যে ব্যাখ্যাগুলো আছে, এইটা থেকে প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আমি বলতে চাইতেছিলাম, বাট বলবো না, বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখবেন কিছু প্রশ্ন আছে এরকম টাইপের। কিরকম টাইপের, আরেকটু অ্যাড করি, হ্যাঁ, মানে বলছি না এই মানে চ্যাপ্টার বড় তো। তো একটা আছে এই যে সালফার S6S8P4, তারপরে ক্লোরিন, এরকম 4টা যৌগ দিয়ে আপনাকে বলবে কি কার গলনাঙ্ক বেশি। কমন সেন্স ভাই, যাদের ভিতরে সমযোজী বন্ড বেশি তাদের গলনাঙ্ক বেশি, তাহলে অ্যাসিড এর গলনাঙ্ক বেশি হবে, H6 এর গলনাঙ্ক একটু কম হবে, P4 এর গলনাঙ্ক আরো কম হবে, ক্লোরিনের গলনাঙ্ক আরো কম হবে। তারপরে আপনার ওই যে এর মাঝখানে মনে করেন সিলিকন ঢুকাই দিলে সিলিকনের গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। কেন, ওই যে সিলিকন কি অনেক বড়, সরি এক সেকেন্ড, হ্যাঁ মেসেজ আসতেছে, অনেকগুলা চেইন তৈরি করতে পারে, দৈত্যাকার অণু তৈরি করতে পারে, তার মানে কি ওর গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। সো এই ধরনের কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে আপনি কি করবেন, আপনাকে ওইভাবে অ্যান্সার করতে হবে। একটু রেডি থেকে, মানসিকভাবে রেডি থাকবেন যে ভাই আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাচ্ছি, দ্যাটস ইট। বুঝা গেছে, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাচ্ছি, এতটুকু মেক শিওর করলেই হবে। ওকে ওকে, এবার তুলনামূলকভাবে সহজ কিন্তু একটু বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে অ্যান্সার করা খুবই সহজ। রাসায়নিক পরিবর্তন আসলে মিক্স করে দেওয়ার জায়গা নাই। মোলের পর্যাবৃত্ত ধর্ম এমন একটা চ্যাপ্টার, এইটা প্রত্যেকটা সিকিউর ভিতরে একটা করে প্রশ্ন ঢুকাই দেওয়ার জায়গা আছে, বাট রাসায়নিক পরিবর্তনে কিন্তু মিক্স করে দেওয়ার জায়গা নেই। ওরা আপনার একটা জায়গা থেকে প্রশ্ন করবে, মানে হয় গ থেকে প্রশ্ন গ ঘ একটা সেট থেকে প্রশ্ন করার চান্স বেশি। তো আমি সেটগুলো বলে দিই, 4টা সেট। সেফ সেট কোনটা, যারা কেপিকেসি পারেন তারা কেপিকেসি অবশ্যই পড়ে যাবেন। সেট 4 মানে তাপের যে পরিবর্তন, ওই সেটটা যে পড়ে যাবে হে উইনার। কেন, কারণ ওই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এসিডের পার্ট থেকে যদি প্রশ্ন নাও আসে, পিএইচ বাফার থেকে, ওই সেট থেকে প্রশ্ন আসবেই। তো আমি আপনাদের বুঝাচ্ছি একটা একটা করে। সেট 1, সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। ওই যে অর্ধায়ু আছে না, T12 0.693/K, আপনারা ফিজিক্সে পড়ে গেছেন না এটা, কে বা হার ধ্রুবকের ম্যাথ, মানে ওই যে আপনার প্রথম ক্রম বিক্রিয়ারই হার ধ্রুবকের ম্যাথ। দ্বিতীয় ক্রম বিক্রিয়া পড়ার দরকার নেই, তৃতীয় ক্রম বিক্রিয়া পড়ার দরকার নেই। আরএনএসের ইকুয়েশন আর সক্রিয়ণ শক্তির গ্রাফ আর ম্যাথ। সক্রিয়ণ শক্তির গ্রাফ বলতে কোনটা বোঝাচ্ছি আমি, দেখবেন হচ্ছে ওই যে ln k এর গ্রাফ আছে, ln log k এর গ্রাফ আছে। সো এই যে এই গ্রাফগুলা থেকে কিন্তু ছোটখাটো প্রশ্ন আগে আসতো। সো আপনার কাজ কি, থিওরিটা খুব ভালো করে পড়ে যাওয়া, যাতে করে অ্যান্সার দিতে পারেন। আর এনএসের ইকুয়েশনটার জাস্ট এক সূত্রটা যাই না যাবেন, log k2/k1, ওই সূত্রটা, ওইটা জেনে গেলেই দেখবেন হচ্ছে কি আপনি ম্যাথগুলো অ্যান্সার করতে পারতেছেন। সো আপনি অ্যাটলিস্ট সূত্রটা জেনে যান না ভাই। আর গ্রাফ কোনটা, সক্রিয়ণ শক্তির গ্রাফ কোনটা, আপনি তো চিনছেন ভাই, সক্রিয়ণ শক্তির গ্রাফ হচ্ছে এইটা, তাই না? সো আপনাকে কিন্তু এই জায়গাটা পড়ে যেতে হবে, না পড়ে গেলে আপনি অ্যান্সার করতে পারবেন না। সো আপনাকে পড়ে যাইতে হবে। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার জাস্ট হচ্ছে এই যে এই ম্যাথের যে সূত্রটা আছে, এই সূত্রটা জাস্ট আপনি জানবেন, আর কোনো কিছু জানার দরকার নেই। আর অর্ধায়ু তো আমরা জানি, ফিজিক্স থেকে পড়ে আসছি, রাইট, অর্ধায়ু জানি, এইটাও আপনি জানেন। কিন্তু এই যে আমরা অবক্ষয় ধ্রুবকের ম্যাথ করতাম না, n=n0 e⁻λt, ওইটাই এর সূত্র, ওই সূত্র এইটা, বুঝা গেছে কিনা? n=n0 e⁻λt, আমরা অবক্ষয় ধ্রুবকের ম্যাথ করছি না ফিজিক্স সেকেন্ড পেপারে, ওই সূত্রটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সূত্র। এতটুকু এনাফ। ওকে, এরপর
সেট 2 খুবই ইজি, কেপিকেসির ম্যাথ। লাসাত্রের নীতি মানে ওই যে ভ্যান টফের সমীকরণ থেকে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে বিক্রিয়ার হার বা গতির যে সম্পর্কটা। ওকে, তারপরে সেট 3 কোনটা? ওই যে ভাই পিএইচ প্রকৃতি, আরেকটা হচ্ছে বাফার। আরে বাফার লিখতে মনে নেই, দেখছেন কি যে একটা অবস্থা। বাফার, তাহলে পিএইচ প্রকৃতি বাফার, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি, এখান থেকে পিএইচ এর ম্যাথ আসবে। অসওয়াল্ড থেকে এত গে যাবে না, পানি আয়নিক গুণফলের সূত্রগুলো একটু দেখে যাবেন। সূত্র তো না, এখানে একই সূত্র, কে কে বি ইকুয়াল কে ডাব্লিউ, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, একই সূত্র জাস্ট। হ্যাঁ, এখান থেকে এত বেশি পেঁচাবে না, আশা করতেছি পেঁচাবে না। বাফার আর অসওয়াল্ড থেকেই দিবে। এখন অসওয়াল্ডের মেইন সূত্র দিয়ে যদি পেঁচাইতে চায় ওই ম্যাথ আপনি পারবেন না, ওটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ম্যাথ, ওটার প্রয়োজন পড়বে না, আশা করতেছি পেঁচাবে না। উইন সিচুয়েশন হবে যদি আপনি এইটা পড়ে যেতে পারেন, প্রশমন তাপের যে পার্টটা, মানে তাপ রসায়নের যে পার্টটা। বিশ্বাস করেন এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। গঠন এনথালপি আর দহন এনথালপির ম্যাথ, প্রশমন এনথালপির মান, কইমা যায় কেন, বাইরা যায় কেন, শেষ। এই দুইটা টপিক পড়বেন সেট 4 থেকে। এখন আও শেষ হয় না, শেষ করে নিই, তারপরে আমি আপনাদের সাজেশন দিব। মানে সাজেশন মানে কি, তখন হয়তো আমি আপনাদের একটু কমায়া দিব, এতটুকুই কমায়া দিব। কর্মমুখী রসায়ন, কোটাজাতকরণের ফ্লো চার্টটা দেখবেন। প্রথমে খোসা ছাড়ানো, এরপরে ব্লাঞ্চিং করা, ওই যে যে আপনার কি বলে ফ্লো চার্টটা আছে না বইয়ের ভিতরে, ওই ফ্লো চার্টটা যদি আপনি একবার মনে রাখতে পারেন আপনার কাজ শেষ, বুঝছেন? ফ্লো চার্টটা দেখবেন, মনে রাখতে পারলে আপনি আগায় গেছেন, মানে আপনার আর এত বেশি কঠিন করবে না। আপনি ওইটা যদি জানেন, বাংলা রচনার মতো, বাংলা সেকেন্ড পেপারে যে আমরা রচনা লিখতাম না আল্লাহর নামে, মানে গোজা মিল দিয়ে লিখে পৃষ্ঠা ভরাইতাম না, ওই রকম আর কি। আপনি কি করবেন, এই জায়গায় দেখবেন হচ্ছে কি একটা, এই যে দেখেন কোটাজাতকরণের ফ্লোচার্টটা, এই যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা পড়ে যাবেন। এই ফ্লোচার্টটা দিয়ে আপনি বারবার লিখতে থাকবেন। এবার আম দেখ, টমেটো দেখ, যাই দেখ, আপনার খালি ওই যে ক্যানিং তরলটা অ্যাড করতে হবে। ক্যানিং তরলে কোনটা সুগার, কোনটা চিনি, সরি লবণ, আর সাথে যে আপনার কোনো অ্যাসিডিক অ্যাসিড দেয় বা যা মন চাই দেখে, এই ক্যানিং তরলটা জাস্ট যাই না যাইতে হয়। হোয়াট এভার, আপনি পড়লেই বুঝবেন, আর আমরা তো ক্লাসে পড়াইছি বা এমসিকিউ ক্লাসে করাবই। তো এই তো এইটা আপনার একটু পড়ে যাইতে হবে। এরপর আর কি আছে একটু দেখান। দুধ থেকে মাখন, ঘি, এইটাও হচ্ছে গিয়ে জাস্ট কিচ্ছু না। আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই ভাই, ভালো বুদ্ধি দিই। একটা টেস্ট পেপার নিবেন, টেস্ট পেপার নিয়ে দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি, এইটার দেখবেন একটা সৃজনশীলই আছে বা একটা 4 নম্বরের প্রশ্নই আছে। ওই 4 নম্বরের প্রশ্নটাই দেখবেন হচ্ছে কি আপনি জাস্ট পড়বেন, দুধ থেকে মাখন তৈরি করো বা দুধ থেকে ঘি তৈরি করো। ওইরকম 2টা প্রশ্ন পাবেন ঘ নম্বরে, আপনি ওই 2টা প্রশ্ন পড়বেন, শেষ, আপনার আর কোনো কাজ নেই। এটা একটু বুদ্ধি ভাই। অনলাইনে পড়াচ্ছি আমরা, আমরা টিচার, মানে ওই যে আপনাদের যে কলেজের টিচার আছে, সম্মানীয় টিচার যারা, তারা তো আপনাদের টেকনিক টেকনিক বলবে না। আমরা যারা পড়াচ্ছি আমরা তো আপনাদের ভাইয়া, রাইট? তো এই আমরা তো আপনাদের বিভিন্ন টেকনিক বলে দিব, সো একটু বুদ্ধিমান হন। একটা টেস্ট পেপার নেন, টেস্ট পেপারে দেখবেন 2-3টা ঘ আছে, ঘ সলভ করে ফেলবেন, শেষ। আরেকটা কি, আরেকটা হচ্ছে ভিনেগার, ওই যে মল্ট থেকে ভিনেগার বা আখের রস থেকে ভিনেগার, স্টার্চ থেকে, আলু থেকে, জামুন চায় দেখ। আপনার কাজ হচ্ছে দিন শেষে ইথানল পর্যন্ত যাওয়া, ইথানল থেকে আপনার ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করা, শেষ জিনিসটা। সো এই জায়গা থেকে এগুলাই সৃজনশীল আসে। এখন একজনে বলবো ভাই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার দেন নাই। আচ্ছা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ভাই বিশ্বাস করেন আমি নিজে পড়াই নাই, পড়াই না কখনো। মানে আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ায় মজা পাই না। হোক অ্যাডমিশন ব্যাচ ছাড়া ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ানো হয় না। এবার আমি ইজি করে দিই, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কি পড়বেন? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের শেষ থেকে স্টার্ট করবেন, চ্যাপ্টারের শেষে যাবেন, চ্যাপ্টারের শেষ থেকে স্টার্ট করবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি ভাইয়া, আমি সব বলে দিচ্ছি আপনাকে, আপনি বলতে পারবেন না যে এনাম ভাই বলে নাই। এই যে চ্যাপ্টারের শেষ থেকে স্টার্ট করবেন, চ্যাপ্টারের শেষে দেখবেন কিছু নাই, এই যে এই জায়গায় চ্যাপ্টার শেষ, কিন্তু হ্যাঁ চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ থেকে উল্টাইতে উল্টাইতে একটু পিছনে আসবেন। পিছনে আইসা, পিছনে আইসা দেখবেন কি, এই যে পিছনে আইসা দেখবেন, এই যে দেখেন, পিছনে আইসা দেখবেন সমাধানকৃত সমস্যা 1.9। তারপরে যান, সরি, আবার একটু পরে আবার একটু পিছনে আসবেন, পিছনে আইসা দেখবেন এই যে দেখেন, এই যে সমাধানকৃত সমস্যা 1.7। এই যে সমাধানকৃত সমস্যাগুলো আছে, আপনার কাজ শুধুমাত্র সমাধানকৃত সমস্যাগুলো পড়ে যাওয়া। এখান থেকে প্রশ্ন আসবে, এইখান থেকে হুবহু কমন প্রশ্ন আসবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে,
মানে হুবহু কমন আসবে সমাধানকৃত সমস্যা পড়ে গেলে, আর কিচ্ছু না। ক্লিয়ার? মানে আপনি সমাধানকৃত সমস্যার যে প্রশ্নগুলো আছে এগুলা যেমনে আছে এমনি রিভিশন দিবেন, আর কোনো কিছু করার দরকার নেই। ভিডিও 30 মিনিট হয়ে গেছে, আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, এত বড় সাজেশন দিতে চাই নাই। এখন ভাইয়া আমি কি করব? আপনি তো অনেক কিছুই বললেন, কোনো কিছু তো বাদ দিলেন না। আসলে বাদ দেওয়ার কিছু নেই, আপনাকে পড়ে যেতে হবে। এখন আপনি কি করতে পারেন যে ভাই আমি একটা চ্যাপ্টার আল্লাহর নামে স্যাক্রিফাইস করে 4টা চ্যাপ্টার পড়ে গেলাম, এইটা করতে পারেন সর্বোচ্চ। কিন্তু আপনি আমি বলবো যে ল্যাবরেটরি পড়ো না বাবা, তুমি বাকি 4টা চ্যাপ্টার পড়ে যাও, তাই না? তো স্কিপ করার কোনো জায়গা নেই। আপনি রাসায়নিক পরিবর্তনে যে 4টা সেট আছে, 4টা সেট থেকে কি 3টা সেট পড়তে পারেন। গুণগত রসায়নে 4টা সেট আছে, 4টা সেট থেকে 3টা সেট পড়তে পারেন। মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আল্লাহর বাস্তে ভুলবশত কোনো প্রকার স্কিপ করবেন না, মানে ভুলেও স্কিপ করবেন না, এইটা ভুলেও স্কিপ করা যাবে না। ক্লিয়ার হন, এই কথাটা ক্লিয়ার হন যে ভাইয়া মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন স্কিপ করবো না। রাসায়নিক পরিবর্তনের 4টা সেট দেখাই দিছি, এই 4টা সেটের ভিতরে আপনি 3টা সেট পড়ে যান আপনার মন মতো সুবিধা মতো। ম্যাক্সিমাম স্টুডেন্টই 2 3 4 পড়বে সেটটা, 1 নাম্বার সেটটা পড়বে না, বাট 1 নাম্বার সেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 1 4 তারপরে 2 বা 3 থেকে যে কোনো একটা। বুঝা গেছে কিনা? সো যেভাবে বলে দিলাম ভাই এভাবে পড়েন। আমি কখনোই বলবো না যে আপনি স্কিপ করেন, আমি স্কিপ করার পক্ষপাতী না। আপনি জাস্ট পড়েন, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওকে, আমার এন্ড থেকে আমি যতটুকু পসিবল হবে আপনার জন্য সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করব। আর সববার আমি মহারিভিশন সিরিজ দেই, এবছর মহারিভিশন সিরিজ দিতে পারি না কেন? ওই যে আমার নিজের বিয়ের প্রোগ্রাম, ভাই আমার নিজের বিয়ের প্রোগ্রাম, আমি কেমনে হচ্ছে মহারিভিশন সিরিজ শুট করবো, ব্যাপারটা বুঝছেন না? তো দেখা যাক। ইচ্ছা আছে আগামীকাল, মানে হচ্ছে ঠিক 16 তারিখ, আহ, আপনাদের ফার্স্ট পেপারের ফুল এমসিকিউটা নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। দোয়া করেন ভাইয়ের জন্য যাতে ভাইয়া নিয়ে নিতে পারি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।